প্রতিদিন রাতে আমি ঘুমানোর সময় আমার শ্বশুরকে তার পায়ে তেলমালিশ করে দিতে হতো, কারণ শিশুরা পায়ে বাতের ব্যথায় ভুগতেন। তাই শিশুর আব্বাকে যদি মালিশ না করে দেই তাহলে সে চিল্লাত, ব্যথায় চিৎকার করত। আর আমি সেই চিৎকার কিছুতেই সহ্য করতে পারতাম না, কারণ আমার শ্বশুরকে সেবা করার মতো কেউ ছিল না। কিন্তু শ্বশুরের যেটা অভিনয় ছিল তা আমি জানতাম না। তাই সুরা প্রতি রাতে ব্যথায় চিৎকার অভিনয় করত, কারণ আমার শাশুড়ি মারা গেছে প্রায় ৩ বছর আগে। আর এদিকে আমার স্বামীও বিদেশে প্রবাসে থাকত। বাড়িতে শুধু আমি এবং আমার শ্বশুর থাকতাম। আমার শ্বশুরের বয়স যদিও ৫০-এর মধ্যে, তারপরেও আমার শ্বশুরকে দেখতে একেবারে একদম যুবকের মতো দেখা যেত। একদিন শিশুর আব্বা খুব জোরে জোরে পায়ের ব্যথায় চিৎকার করছিল। আমি ভেবেছি আমার শ্বশুর পায়ের ব্যথায় চিৎকার করছে, আর তাই আমি শ্বশুরের পায়ে মালিশ করে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে শিশুর আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রাজি আক্তার রোজা। আমার বর্তমান বয়স ২২। আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনের একটি সত্য একটি ঘটনা। আমার বয়স যখন ১৭, তখন এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামী প্রায় ১০ বছর ধরে বিদেশ থাকে। বিদেশ থেকে ৪ মাসের ছুটিতে এসেছি বিয়ের জন্য। আমার বিয়ের কথা আগে থেকেই আমার পরিবারের সাথে ঠিকঠাক ছিল। তাই আমার স্বামী আসা মাত্রই আমাকে বিয়ে করে। তার ঘরে তুলে নেয়া বিয়ের প্রথম দিন যখন আমার স্বামী আমার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম। হঠাৎ করে সে পকেট থেকে কি যেন বের করছে। আমি তখন খুব চমকে গেলাম। আমি ভাবলাম সেখানে কি, কিন্তু সে জিনিসটা বের করে তার হাতের মুড়ে রেখে দিন আর বল যে, রাজিয়া, তুমি একবার চোখটা বন্ধ করো, তারপর তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তোমার হাতের মধ্যে কি, এটা একটু দেখি। সে বলে, সেটাই তো তোমার সারপ্রাইজ। তারপর আমি এই সারপ্রাইজ পাওয়ার জন্য চোখ বুঝলাম। কিছুক্ষণ পর সে আমাকে বলল, এবার চোখটি খেলো। চুক্তি খোলার সাথে সাথে আমি দেখতে পেলাম সে আমার হাতের মধ্যে একটি হীরার আংটি পরিয়ে দিল। আমি তো কখনো হীরার আংটি দেখি নাই। আমি খুব খুশি হীরার আংটি পেয়ে। তারপর সে বলল, এটা আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে শুধু তোমাকে খুশি করার জন্য অনেক টাকা ব্যয় করে এনেছি। তুমি কি আমারে গিফট পেয়ে খুশি হয়েছ? আমি বললাম যে, মশাই, আমি আপনার গিফট পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ আমি জীবনে কখনো হীরের আংটি বাস্তবে দেখি নাই। আর তাছাড়া আমার জন্ম হয়েছে অতি নিম্নবিত্ত পরিবারে। আপনার সাথে আমার বিয়ে হয়েই জন্য সত্যিকার অর্থে আমি অনেক ভাগ্যবান। আমি বাস্তবে হীরের আংটি দেখতে পেরেছি। তারপর হঠাৎ করে আমি চেয়ে দেখি, আমার স্বামী আমার দিকে এমনভাবে তাকাল, মনে হলো যেন চিরন্তন রোমান্টিক ঘর বলে কথা। তারপর আমিও আমার স্বামীর সামনে এমনভাবে তাকালেন। কিছুক্ষণ পর দুজনেই অনুভব করলাম, মনে হয় আমাদের মধ্যে প্রাকৃতিকভাবে ভিন্ন কিছু কাজ করছে। কিন্তু আমার স্বামীকে দেখতে যে রকম রোমান্টিক মনে হলো, শেষ এরকম রোমান্টিক না। যখন সে আমার ঘনিষ্ঠ হলো, তখন আমার কাছে মনে হলো যেন একেবারেই তার মধ্যে কিছু নাই। তার মধ্যে যেন কিছুই নেই। আমার কিছু হলো না, বরং সুখের চেয়ে অনেক কষ্ট পেলাম। আমি ভাবলাম প্রথম দিন হয়তো তাই এরকম সমস্যা হয়েছে। কিন্তু এভাবে তার সাথে ৪-৫টা মাস সংসার করলাম, কিন্তু কোনোদিন সে আমাকে আমার প্রত্যাশিত কোনো কিছুই করতে পারে নাই। আমার বিয়ের ৪ মাস পর রাহাত একদিন সন্ধ্যাবেলায় আমার কাছে খুব মন খারাপ করে আসছে। এসে আমাকে বলল, রাজিয়া, আগামী রবিবার আমার ফ্লাইট। তোমাকে ছেড়ে আমার যেতে খুব কষ্ট হবে। তারপরও কি করব, আমার তো সেখানে কাজ। সেখানে না গেলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। রাজিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমি এইবার গিয়ে ২ দিকে ৩ বছর থেকে একবারে চলে আসে। তোমাকে ছাড়া রাজি আমার থাকতে খুব কষ্ট হবে। দেখতে দেখতে রবিবার চলে আসলো। রবিবারে আমার স্বামী আমাকে ছেড়ে ৩ থেকে ৪ বছরের জন্য বিদেশ চলে গেল। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর রাত্রিবেলায় শুধু খালি মন এবং শুধু ছটফট করি। কি করব ভেবে পাচ্ছি না। স্বামী বিদেশ চাইলেও তো আর কোনো কিছু করা সম্ভব না। তারপরও অনেকটা চেষ্টা করলাম কিভাবে আমার মনের আশাগুলো পূরণ করব। নিজের সাথে নিজেই যেন এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছিলাম, নিজের মনে একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আমার দরজাটা একটা টক করে শব্দ হলো।
শব্দটা শুনে আমি চমকে উঠলাম। দরজার পাশে আমি তাকিয়ে দেখি আমার সেই আচরণ বা দৃশ্য। আমার শ্বশুরমশাই খুব ভালো করে দেখেছি। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের বয়স খুব একটা বেশি না, হয়তো ৮০-এর মধ্যে হবে। শ্বশুরমশাইয়ের চোখে যখন আমার চোখ পড়ল, তখন শ্বশুরমশাই খুব লজ্জা পেয়ে গেলেন। খুব তাড়াহুড়া করে এখান থেকে চলে গেলেন। আর এদিকে বাড়িতে আর কেউ নেই, আমার শ্বশুরমশাই আর আমি। কিন্তু আমার শ্বশুরমশাই যেভাবে আমার প্রতি নজর দেয়, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, পরদিন শিশু রাতে ঘর থেকে আমাকে ডাকছিল আর আমায় বলল, বোমা, আমার পায়ে ব্যথা করছিল, আমার একটু পায়ে মালিশ করে দেয়। আমি শুধু আব্বাকে বললাম, ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি। সুর আবার ৫ মিনিট পর বলল, মা, আমায় তুমি বাঁচালে। কিন্তু আমি যখন ঘর থেকে বাহির হচ্ছিলাম, তখন আমার সুর আব্বাকে দেখলাম সে নিজের সাথে নিজেই কথা বলছে। সে বলতে লাগলো, বোমা, আমি তোমায় মিথ্যে বলে আমার যত্ন করে আসলে আমার পায়ে কোনো ব্যথা নাই। আমি পর দিন বাথরুমে স্নান করতে গেলাম। তারপর সুর আব্বা আমার পিছু পিছু আসতে লাগল। আমি লক্ষ্য করেছিলাম সুর আব্বা আমার পিছু পিছু আসছে, কিন্তু শুধু আব্বাকে আমি কিছু বলিনি। কারণ আমি হঠাৎ সুর আব্বাকে বললাম, আমি বাথরুমে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? সুর আব্বা তখন বলল, বোমা, শরীরটা প্রচণ্ড গরম। যে গরম পড়েছে, আমি গরমে ঘুমোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বোমা। আমি বললাম, শিশুরা বাবা, আমি এখন কি করতে পারি? সুর আব্বা বলল, আমার তো হাঁটতে কষ্ট হয়, তাছাড়া আমি নিজে নিজে স্নান করতে অনেক কষ্ট হয়। যদি তুমি আমায় স্নান করিয়ে দিতে তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, আমি আপনাকে স্নান করিয়ে দিচ্ছি। তারপর সুর আব্বাকে নিয়ে আমি বাথরুমে গেলাম। তারপর আমার সুর বাবাকে আমি গোসল করিয়ে দিচ্ছিলাম। তখন সুর আব্বা বলল, আমার আজ তোমার শাশুড়ির কথা মনে পড়ছে। আমি তোমার মাঝে আমি আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি তখন সুর আব্বাকে বললাম, শিশুর আব্বা, আপনি কি বলছেন এসব? আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি বোমা, আমি তোমার মাঝে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন শিশুর আব্বা? এই যে বললাম একটু আগে, আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি। বাবা, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আপনার ছেলের বউ, আপনার কি মাথা ঠিক আছে? সুর আমার মাথা ঠিক আছে। আমি মনে মনে ভাবলাম, শ্বশুর আবার কি মাথায় সমস্যা হয়ে গেল নাকি? যাই হোক, কিছুদিন পর আমার সুর আব্বা আমায় বলল, বোমা, আমার একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা করছে। আমি বললাম, কি খেতে চান আব্বা? সুর আব্বা বলল, আমি তোমাকে নিয়ে একসাথে পায়েস খেতে চাই। আমি বললাম, আব্বা, আপনি একটু ওয়েট করেন, আমি আপনার জন্য পায়েস তৈরি করে নিয়ে আসছি। তারপর আমি যখন সুর আবার রুমে পায়েস তৈরি করে খাওয়াতে নিয়ে গেলাম। আমি সুর আবার রুমে যেতে বলল, বোমা, আজ আমার খুব ভয় করছে। আমার মনে হয় আমি আজ একা এই রুমে ঘুমাতে পারবো না। তোমার হাতের রান্না করা পায়েস খেয়ে আমি তোমার রুমে যেতে চাই। আমি শুধু আব্বাকে বললাম, আব্বা, আপনি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কিছু হবে না। আমি তো পাশের রুমে আছি, কোনো সমস্যা হলে আমায় ডাক দিলেন। সুর আব্বা বলল, বোমা, যত কিছুই বলো, আমি আজ একাই রুমে ঘুমাতে পারবো না, কারণ আজ আমার খুব ভয় করছে। আমি সুর আবার মতো একটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি, কারণ ইদানিং শিশুর আব্বা আমার দিকে কেমন ভাবে জানে চেয়ে থাকে। আমি সুর আব্বাকে বললাম, আব্বা যান, আপনি যদি বারবার একই কথা বলেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। সুর আব্বা আমার কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে বোমা, আমি একাই থাকতে পারবো। এরপর দিন সুরাবা আবার রাতে অভিনয় করা শুরু করে দিয়েছে। চিৎকার করছে, ব্যথায় বলছে, কি আছো গো, আমায় বাঁচাও, আমি মরে যাচ্ছি। আমি আমার পায়ের ব্যথা কিছুতেই সহ্য করতে পারছি না, মনে হয় আজ আমি মরে যাব। আমি বুঝতে পারছি শিশুরা বাবা এসব অভিনয় করছে। আমি সুর আবার রুমে গিয়ে বললাম, আপনি এভাবে চিৎকার করছেন কেন? সুর আব্বা বলল, তুমি কি জান না বোমা, আমার পায়ে ব্যথা? জানি, কিন্তু আমি কি করব? সুর আব্বা বলল, তুমি একটু পায়ে মালিশ করে দাও, তাহলে ব্যথা চলে যাবে। আমি বললাম, শিশুরা বাবা, আমি পারবো না, আপনি ভালো কোনো ডাক্তার দেখান। বোমা, তুমি আমার মুখের উপর কথা বললে। আমি বললাম, আপনার এই সব নাটক আমার ভাল লাগে না। আপনি নির্ভয়ে নাটক বাদ দিয়ে বলুন, আপনি আমার কাছ থেকে কি পেতে চান, সোজা বলে ফেলুন। সুর আব্বা বলল, কি বলছো বোমা, আমার সত্যি পায়ে ব্যথা। আমি বললাম, তাহলে চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে চলি। যদি ডাক্তার সাহেব বলেন যে আপনার পায়ে ব্যথা, তাহলে আমি আপনাকে মালিশ করে দিব। আর যদি পায়ে ব্যথা না থাকে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। এই কথা শোনার পর সুর আব্বা বলল, ঠিক আছে, কাল তাহলে ডাক্তারের কাছে যাব।
কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগের রাতে শিশুর আব্বা এমন কাণ্ড করে বসল। আমি তো অবাক হয়ে গেলাম। সুর আব্বা এমন চিৎকার করছিল পাশের বাড়ির মানুষ ঘুমোতে পারছিল না। তখন পাশের বাড়ি থেকে একজন এসে আমায় বলল, তোমার আব্বাজানের কি হয়েছে, এভাবে চিৎকার করছে কেন? আমি কোনো উপায় না পেয়ে বললাম, উনি প্রতিরাতে এরকম চিৎকার করে, কিন্তু তার কিছুই হয় না। আমি তো আর তাদের বলতে পারি না। সুর আব্বা আমার কাছ থেকে কি চায়, আমি তো সেটা তাদের মুখ ফুটে বলতে পারি না। এর মধ্যে সুর আব্বা বলল, বোমা আমার কোনো খেয়াল রাখে না, আমি কি করব? পাশের বাড়ির লোকটি তখন বলল, আপনার সুর ব্যথায় চিৎকার করছে, আর আপনি দাঁড়িয়ে থেকে দেখছেন। আপনি কি স্যার বোমা, আপনি এখনই আপনার সুর এর পায়ে তেল দিয়ে মালিশ করে দিন। আমি আর কোনো উপায় না পেয়ে আমি সুরের ঘরে গেলাম। আমি শুধু আব্বাকে বললাম, আপনি চিৎকার বন্ধ করুন, আমি পায়ে মালিশ করে দিলেই তো আপনার ব্যথা কমে যায়। আমি এখন আপনার পায়ে মালিশ করে দিচ্ছি, আপনি ঘুমান। আমি সুর আবার পায়ে মালিশ করতেছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম, আমার শ্বশুরমশাই চোখ বন্ধ করে কেমন জানি অদ্ভুত রকমের শব্দ করতে শুরু করল। আমার ভয়ে আমার চোখ মুখ চমকে উঠল। তারপরেও আমি মনে মনে ভাবলাম, দেখি আমার শ্বশুরমশাই কি করে। আর তাছাড়া আজ আমি শ্বশুরমশাইয়ের উদ্দেশ্য জানতে হবে। আমার স্বামী চলে গেছে বিদেশ, অনেক দিন হয়েছে, কিন্তু আমার তো আর সেরকম কিছু নাই। তাই নিজের অজান্তে আমি শিশুকে পরীক্ষা করতে শুরু করলাম। সুরা বা হঠাৎ আমায় বলল, বোমা আমি একটা কথা বলি। আমি বললাম, বলেন, কি বলবেন? আমি তোমার নামে আমার সকল সম্পত্তি লিখে দিব। আমার ছেলে কিছুই জানবে না। তুমি আমার ছেলেকে যেভাবে বলবে সেভাবেই চলবে, যদি তোমার হাতে আমার সম্পত্তি থাকে। আমি বললাম, আপনার কষ্ট করে জমানো সম্পত্তি আমাকে দিতে চাচ্ছেন কেন? জাস্ট তুমি আমার একটা কথা রাখবে। আমি বললাম, তাই সুর আব্বা? তাহলে শুনি আপনার কি কথা। সুর আব্বা বলল, বোমা এই কথাটা কাউকে বলা যাবে না। যদি বলো তাহলে আমার আর তোমার অনেক ক্ষতি হতে পারে, আর তাই কোনোভাবেই কথা কাউকে বলা যাবে না। এই কথাটি শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। আমি শুধু আব্বাকে বললাম, আব্বা আপনি বলুন কি কথা, আমি রাখব আপনার কথা। সত্যি বোমা তুমি আমার কথা রাখবে? এ বাবা, কতবার বলবো যে আমি আপনার কথা রাখব? তখন শ্বশুর আব্বা বললেন, তাহলে আমি যা বলি তুমি এখন তাই মানতে হবে। আমি বললাম, ঠিক আছে বাবা, আপনি বলুন। তাহলে শোনো বোমা, তুমি প্রথমে আমার রুমের দরজাটা বন্ধ করে আসো। আমি বললাম, দরজা বন্ধ করতে হবে কেন? আমি যা বলছি তুমি তাই করো। আমি শ্বশুরের কথায় আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি বললাম, এবার কি করতে হবে বলুন শিশুর আব্বা? সুরাবা বলল, এবার তুমি রুমের যেকটা জানালা আছে সব বন্ধ করে দাও। আমি সুরের কথায় রীতিমতো অবাক হচ্ছিলাম। তারপর আমার অনেক ভয় লাগছিল। তারপর ভয় কাটিয়ে আমি শিশুর আব্বাকে বললাম, এবার কি করতে হবে শিশুরা বাজান? সুরাবা বলল, এবার তুমি ঘরের লাইট বন্ধ করে দাও। আমি শুধু আব্বাকে বললাম, ঘরের লাইট বন্ধ করার দরকার কি, লাইট থাকুক। সুর আব্বাজান বলল, চুপ, কোনো কথা বলবে না, আমি যা বলছি তাই পালন কর, অর্থাৎ রুমের লাইট বন্ধ করে দাও। আমি সুর আবার কথায় আমি রুমের লাইট বন্ধ করে দিলাম। সুরা বলল, এবার তোমায় আমার মনের কথাটা বলি। আমি আমার সুর আব্বাকে বললাম, বলেন, আপনার কি এমন কথা যে কথাটা রাতের অন্ধকার করে বলতে হয়? সুর আব্বা বলল, শোন বোমা, আমার ছেলে প্রথম যেদিন তোমাকে বিয়ে করে এনেছিল, তারপরে রাতে তুমি আমার ছেলের সাথে প্রতি রাতে যা করছিলে, আমি তোমার কাছ থেকে পেতে চাই। আমি সুর আবার কথা শুনে গলা শুকিয়ে গেল। আমি বললাম, আব্বা আপনি আমার বাবা, আর আপনার মুখে এসব কথা কি মানায়? আপনার আশীর্বাদে আমার অনেক ভালো থাকব, আর আপনি এসব কি বলছেন? তখন শিশুর আব্বা একটা হাসি দিয়ে বললেন, বোমা, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আসলে আমার মধ্যে এরকম কোনো খারাপ কিছু নেই। আমি আমার বোমার পরীক্ষা নিচ্ছিলাম। আসলে সে কারো কথায় কি সাড়া দিয়ে উঠতে পারে, কারণ বর্তমান যুগের মেয়েরা ভালো না। তাই আমার বোমাকে পরীক্ষা করছিলাম। তুমি আমার পরীক্ষায় পাশ করলে বোমা। এতদিন আমি যা করেছি সব অভিনয় আর কিছুই না বোমা। আজ আমার গর্বে বুকটা ভরে উঠল। তুমি একজন সৎ চরিত্রবান লক্ষ্মী বোমা। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।